অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যেই এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সিলিন্ডার সরবরাহ এবং বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। সকাল থেকে সারা দেশে বন্ধ রয়েছে সিলিন্ডার বিক্রি এবং সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা। এদিকে খুচরা পর্যায়ে কোনো দোকানেই মিলছে না সিলিন্ডার। হোটেলগুলোয় বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও অনেক বাসা বাড়িতে চলছে না চুলা। এক প্রকার জিম্মি হয়ে পড়েছেন ভোক্তারা। ইলিয়াস মাতবরের রিপোর্ট। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যেই এবার তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে বন্ধ রয়েছে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। এদিকে খুচরা পর্যায়ে কোনো দোকানেই মিলছে না সিলিন্ডার। হঠাৎ সিলিন্ডার সরবরাহ বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। গ্যাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন তারা। আমার চার দোকান আরে কোনো রকমের চা দোকানদারে হইতেছে না, বন্ধ করতেছে, আসতেছে যাইতেছে, গ্যাস টোটালে পাইতেছে না। গ্যাস নাই, দোকান বন্ধ, আর গ্যাস কবে আসবে কোনো শিওর নাই। দাম বাড়ছে, দাম বাড়ায় বিক্রি করবে, কিন্তু দোকান বন্ধ করলো কেন, উৎপাদন বন্ধ করলো কেন? সমাধান তো এটা সরকার দেখতে হবে। সরকার যদি দেখে তাহলে আমাদের বাজারটা নিয়ন্ত্রণে আসবে, আর সরকার যদি না করে তো নিয়ন্ত্রণে আসবে না। হোটেলগুলোয় বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও হিমশিম খেতে হচ্ছে তাদের। যারা গ্যাস সরবরাহ করছেন তারা সিন্ডিকেট করে জিম্মি করে রেখেছেন বলে দাবি তাদের। কালকে তৈরি আমরা মনে করেন 1350 টাকা করে কিনছি, কিন্তু আজকে হঠাৎ করে বন্ধ করে দিছি, যার কারণে আমাদের দেখা গেছে একটা স্ট্যান্ড বন্ধ করে দিতে হইতেছে। তো এর জন্য আমাদের অনেক প্রবলেম হইতেছে, মানে ঠিক মতো সার্ভিস দিতে পারতাছি না। গ্যাসের দাম বাড়তে লাকি কিনতে গেলে লাকি দামও বাড়তে, আগে লাকি কিনতে 300 টাকা মন, লাকি হচ্ছে 600 টাকা মন। কারণ বাজার ঘুরে দেখা যায় ডিলারদের দোকান বন্ধ রাখা হয়েছে। তবে দোকান বন্ধ থাকলেও সামনেই দেখা মিলে কয়েকজন কর্মকর্তার। সরকার একটা রেট দিতেছে, কোম্পানি আরেকটা রেট দিতেছে। এই দুই দিকের রেট দেয়া ডিলার আপনার বিক্রি করিয়া আপনার ক্ষতিগ্রস্তের মুখে পড়তেছে। মোবাইল কোর্ট আইসা এই রেট দেখলে আপনি এই রেটে বিক্রি কেন করেন জরিমানা করতেছে। জরিমানার যেহেতু টাকা না গুনতে হয় সেজন্য ডিলার দোকান বন্ধ রাখছে। সমাধানের জন্য আন্দোলন আজকে ডাক দিছে, এই জন্য বন্ধ রাখছে। কোম্পানি আর সরকার মিলে যদি একটা সমতার রেট দেয়, মানে এমন একটা রেট দেবে যে এটাতে ডিলারের লস না হয়। বর্তমানে মাল বেচে ডিলারদের লস হইতে আছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দর্শক, আমাদের সহকর্মী পারভেজ রাসেল রয়েছেন বরিশাল থেকে। তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব সিলিন্ডার বিক্রি বন্ধের বিষয়ে আরও বিশেষ তথ্য। পারভেজ, সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের কারণে কেমন প্রভাব পড়েছে বরিশালে? ব্যবহারকারীরাই বা কি বলছেন? আমাদেরকে বিস্তারিত জানাবেন। যেমনটা জানাতে চাই, আসলে গোটা দেশে কিন্তু এই মুহূর্তে একটি আতঙ্ক, ভয় এবং সাধারণ ক্রেতাদের মধ্যে একটা নাবিশ্বাস বিরাজ করছে যে গ্যাসের মধ্যে। জানেন যে আসলে সব মিলিয়ে কিন্তু একটি হজগরলা রয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এক এক রকম দাম, বরিশালে কিন্তু তার প্রভাব পড়েছে। এবং এই গ্যাসের দাম বৃদ্ধির কারণে কিন্তু ক্রেতারা যে নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের পাশাপাশি যে গ্যাসের জ্বালানি যে কিনবে সেই কিনতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে আসলে আন্তর্জাতিক বাজারের কারণে কিন্তু বর্তমানে এই যে কৃত্রিম সংকট চলছে কিন্তু গ্যাসের। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের গড়িয়ারপাড় সংলগ্ন সানি গ্যাসের যে ডিপোটা রয়েছে সেখানে রয়েছি। বর্তমানে যে দাম সংকট গুলো রয়েছে বা যেসব গ্যাসের মজুদ নেই অথবা বন্ধ রয়েছে তার মধ্যে রয়েছে বসুন্ধরা, ভ্যাকসিনকো, যমুনা, লাভানা, ডেল্টা, দুবাই বাংলা, টিএমএস, ওরিয়ন, জেএমআই, বেঙ্গল, গ্রিন এবং জি গ্যাস। এসব গ্যাস কিন্তু আগে ছিল, এই শাখাও ছিল, বরিশালের ডিপো ছিল। বরিশালে এই মুহূর্তে কিন্তু তারা সম্পূর্ণভাবে গ্যাসগুলো বন্ধ করে দিয়েছে। আর এই গ্যাস সংকটের কারণে কিন্তু অন্যান্য গ্যাসের যেসব ডিপো রয়েছে তাদের কিন্তু চাপ পড়েছে তাদের উপর, এবং চাপ সামলাতে জেলা প্রশাসন একাধিকবার অভিযান চালাচ্ছে, তাদেরকে নিয়ে বসছে এবং বারবার বলছে যেন আসলে কোনো গ্রাহক বা দেশের সাধারণ মানুষ যেন গ্যাসের অতিরিক্ত দামের কারণে তাদের জীবনদশার মধ্যে পড়তে না হয়। একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু গ্যাস ছিল বরিশালে 1250 টাকা, সেখান থেকে বেড়ে কিন্তু বর্তমানে 1400 থেকে 1500 টাকা করে 12 কেজি সাইজের যে সিলিন্ডার রয়েছে এলপিজি গ্যাস সেগুলো কিন্তু বিক্রি করছে। এবং পাশাপাশি খুচরা মূল্য সরকার নির্ধারিত রয়েছে 1306 টাকা, সেখান থেকে বরিশালে কিন্তু খুব একটা আসলে এভাবে দাম বাড়েনি। এই দাবিটা করছে ব্যবসায়ীরা, তারা বলছে 1450 টাকা থেকে 1500 টাকা হারে কিন্তু তারা বিক্রি করছে। এবং
এই যে গ্যাসের যে কৃত্রিম সংকট রয়েছে এটার কারণটা হচ্ছে তারা আমদানি কম, এ কারণে আসলে এই সংকট রয়েছে। এ বিষয়ে বরিশালের এলপিজি গ্যাসের যিনি রয়েছেন এলপিজি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আমি তো তার সাথে কথা বলতে চাই। তিনি হচ্ছেন সান গ্যাসের বরিশালের পরিবেশক মোহাম্মদ মহিউদ্দিন খান রুবেল। আমি একটু জানতে চাইবো আসলে সারা দেশে যে গ্যাস নিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, বরিশালে কি অবস্থা এবং আপনার নেতৃত্বে যেসব ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করছে গ্যাসের, তাদেরকে আপনারা কিভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং প্রশাসন আপনাদের সাথে বসছে কিনা এই বিষয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সান এলপি গ্যাসের পরিবেশক মোহাম্মদ মহিউদ্দিন খান রুবেল এবং বরিশাল মহানগর এলপি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমি দীর্ঘ 25 বছর যাবত এই এলপি গ্যাসের ব্যবসা করে আসছি। ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে অরাজকতা চলতেছে, যেমন ঢাকায় 2000 থেকে 2200-2300 টাকা মানুষ গ্যাস পাচ্ছে না, কিন্তু আমরা বরিশালে নির্বাচনভাবে সাপ্লাই দিতেছি। আমরা এখানে সর্বোচ্চ খুচরা বাজারে 1450 টাকা সমস্ত গ্যাস পাচ্ছে। ইনশাল্লাহ আমাদের বরিশালে কোনো সংকট নাই, কিন্তু যেভাবে আমদানি একটু কম থাকার কারণে এই দাম 150-200 টাকা বৃদ্ধি পাইছে। কিন্তু যদি আমদানি স্বাভাবিক হয়ে যায়, ইনশাল্লাহ গ্যাস আবার আগের দামে স্বাভাবিকভাবে আমরা বিক্রি করতে পারবো। এবং এ ব্যাপারে আমরা বরিশাল জেলা প্রশাসন ভোক্তা অধিকারের সাথে আমরা গতকালকে মিটিং করছি। বরিশাল জেলা প্রশাসন আমাদের আশ্বস্ত করছে যে আপনারা কন্টেনার গ্যাস আনেন এবং বিক্রি করেন এবং কোনো অবস্থায় সংকট ঘাটতি না হয়, আপনারা এই ব্যাপারে যথেষ্ট করবেন। আমাদের পক্ষ থেকে আপনারা সহযোগিতা পাবেন এবং আমরা বরিশালবাসীকে আমাদের এলপিজি পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা এবং সাপ্লাই দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, যাতে কোনোভাবে শর্ট না পড়ে ইনশাল্লাহ। আগে কত দাম ছিল, বর্তমানে কত টাকা দরে বিক্রি করছে? আমরা গত মাসে সরকারি রেট ছিল 1253 টাকা এবং এই মাসে সরকার নির্ধারিত মূল্য 1306 টাকা এবং আমরা এইটার বিক্রি করতেছি পাইকারি মূল্য 1400 টাকা এবং খুচরা বাজারে সর্বোচ্চ 15 টাকা। এর মধ্যে আমরা বরিশালে গ্যাস দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করতেছি। ধন্যবাদ, যেমনটা জানাচ্ছিলেন। পাশাপাশি আপনিও একজন রয়েছেন ক্রেতা, যিনি গ্যাস কিনতে আসছেন। আমি একটু কথা বলতে চাই, এই যে গ্যাসের বর্তমানে চাহিদা বা সংকট, দাম বৃদ্ধির কারণ, এটাকে আপনি কিভাবে দেখছেন বা আসলে কি বলবেন? অনেক সংকট, গ্যাসের সংকট। আমরা তো কিনতে যাই হিমশিম খাইতেছি, অনেক এত চড়া দাম দিয়ে তো আমরা কিনতে পারতে আসি না, বুঝছেন। আমরা তো সাধারণ সম্পাদক, আমরা তো সাধারণ লোকজন হিমশিম খাইতে আছি আমরা, বুঝছেন। দাবিটা কি? দাবিটা একটু গ্যাসের দাম কমলে ভালো হবে আমাদের ক্রেতা হিসেবে। ধন্যবাদ, যেমনটা জানাচ্ছিলেন। আর কিন্তু তুলে রাখছে যে আসলে গ্যাসের যে প্রভাব সেটা কিন্তু এখন অব্দি পর্যন্ত বরিশালে খুব একটি পড়েনি। তবে আমরা চাচ্ছি যে দামগুলো যেন সহনীয় পর্যায়ে থাকে এবং সাধারণ ক্রেতারা যেন গ্যাস কিনতে এসে তাদের অবিশ্বাস না হয়, তারা হয়রানির শিকার না হয়। এক্ষেত্রে ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসন এই বিষয়ে আরো জোরালো ভাবে পদক্ষেপ নেবে। তো আরেকটা তথ্য দিয়ে রাখছি যে পাশাপাশি বরিশালের সরকারি যেসব গ্যাস গুলো ছিল, বিশেষ করে সেনা কল্যাণে, সেসব গ্যাস কিন্তু অনেক আগে থেকেই সংকট ছিল এবং সেই গ্যাস কিন্তু আসলে তুলনামূলক খুব একটা সরবরাহ নেই এখন পর্যন্ত বরিশালে। তবে যদি সরকারি গ্যাসগুলো বরিশালে আসে বা সরবরাহ জোরালো ভাবে চালু করে দেয়, তবে গ্যাসের বর্তমানে যে কৃত্রিম সংকট রয়েছে সে সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। তো আপাতত এই হচ্ছে বরিশালের সান গ্যাসের ডিপো থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। নাদিয়া। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে পারভেজ জানাচ্ছিলেন সেখানকার সিলিন্ডার গ্যাস বিক্রির বিষয়ে সার্বিক পরিস্থিতি বা তথ্য। দর্শক, এই মুহূর্তে মাদারীপুর এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের বিষয়ে আরও জানাবেন আমাদের প্রতিনিধি মাসুদুর রহমান। ধন্যবাদ। মাদারীপুরে সকাল থেকে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ এবং বিক্রি, দুটোই বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি বিভিন্ন দোকানে গ্যাসের যে সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। আমরা বিশেষ করে এতে বিপাকে পড়েছি সাধারণ যে ক্রেতা, যারা বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন এবং পাশাপাশি যারা হোটেল রেস্তোরাঁয় যারা এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তারা দৈনন্দিন রান্নাবান্নার কাজ করেন। আমরা গত এক সপ্তাহ যাবৎ মাদারীপুরে এই গ্যাস সিলিন্ডারের সরবরাহ কিন্তু অনেকটাই কমে গেছে এবং অনেকেই এই সুযোগে তারা কিন্তু অনেকটাই মূল্য বৃদ্ধি করছে, বিশেষ করে সিলিন্ডারের মূল্য তারা বৃদ্ধি করছে। এটা আমরা যারা ব্যবসায়ীরা যারা আছে তাদের কাছ থেকে জানতে পেরেছি যে তাদের কেন্দ্রীয় যে সমবায়ে যে গ্যাস সিলিন্ডারে তাদের নির্দেশ কর্মেই তারা কিন্তু আজকে সকাল থেকে তারা এই গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যে মানুষ তারা বিপাকে, যারা বাসাবাড়িতে রান্নাবান্না করে তারা কিন্তু আজকে এক সপ্তাহ যাবতই কিন্তু এই গ্যাস সিলিন্ডারের অভাবে তারা কিন্তু অনেকটাই বিপাকে আছে। তো আমরা এদিকে আমরা মাদারীপুর জেলা প্রশাসনের
কাছে যেটা জানতে চেয়েছি এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা এই ধরনের যে অভিযোগ তারা বিভিন্ন জায়গায় শুনেছেন এবং তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে এবং তাদের অনেকেরই এরকম তাদের জরিমানা করেছে এবং তারা বলেছেন যে যদি এরকম ঘটনা তারা আরও দেখে তারা সর্বোচ্চ ব্যবস্থা নেবে। তো এই ছিল আমার মাদারপুর থেকে আমাদের গ্যাস সিলিন্ডার বন্দর সর্বশেষ তথ্য। মাসুদুর, আপনাকে ধন্যবাদ। ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে 4 থেকে 5 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সকালে তেজগাঁও থানায় হত্যা মামলাটি করেন নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম। এই হত্যার বিচার দাবি করে তিনি বলেন, সিসিটিভির ফুটেজ রয়েছে, এসব দেখে আইনশৃঙ্খলা বাহিনী জরুরি পদক্ষেপ নেবে। বুধবার রাত 8টার দিকে বাড়ি ফেরার পথে মুসাব্বিরকে গুলি করে এবং হত্যা করে দুর্বৃত্তরা। একটা কফি বানায় দাও, আমি নামাজ পড়ে বের হয়ে যাব, ওই লাস্ট ওইটাই। ফোনে খুব একটা কোথায় আছে, কি করতেছে বা কার সাথে আছে এই জিনিসগুলো বলতো না। প্রয়োজনীয় কথা ছাড়া বা ফ্যামিলির কোনো দরকার ছাড়া, এছাড়া বাইরের অন্য কোনো কথা মানে ফোনে বলতো না। এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও করছে, এখনো করতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। এদিকে স্বেচ্ছাসেবক নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে জানিয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার তালিবুর রহমান জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে, তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানানো যাবে। রাত 8:25 সময় রাজধানীর তেজতুরি বাজার এলাকায় এখানে একটা গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছে আর একজন গুরুতর আহত হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে। এ পর্যন্ত আপডেট রয়েছে, ইতিমধ্যে নিহতের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ময়নাতদন্তের জন্য। আমরা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য কাজ করছি, এটা তদন্তাধীন রয়েছে। ফ্যাসিবাদের কিছু ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বিরকে হত্যার পেছনে এসব ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে দলের গুলশান কার্যালয়ের সামনে তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে তাতে করে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি আরও বলেন, তারেক রহমানের উত্তরাঞ্চলের সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সম্ভাব্য নির্বাচনী প্রচারণা শুরুর স্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রচারণা শুরু করতে পারেন 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট থেকে। শাহিন আহমেদের ক্যামেরায় মৃণাল কান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। সিলেট রাজনীতি আর আধ্যাত্মিকতার মিলনস্থল। 360 আউলিয়ার পুণ্যভূমি হিসেবে পরিচিত এই অঞ্চল থেকেই অতীতে শুরু হয়েছে বহু রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনী যাত্রা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেই ঐতিহ্য ধরে রাখার প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। সিলেটের রাজনৈতিক গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে বিএনপির কেন্দ্রীয় রাজনীতির কারণে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি এই সিলেটে হওয়ায় পারিবারিক ও রাজনৈতিক দুই আবেগই যুক্ত হয়েছে এই অঞ্চলের সঙ্গে। নেতাকর্মীদের মতে এই সম্পর্ক সিলেটের বিএনপির জন্য আরও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাই আমরা ওনাকে বরণ করার জন্য আমরা সিলেটবাসী আমরা অপেক্ষা করতেছি। ইনশাআল্লাহ আপনারা দেখবেন
জনস্রোতের মাধ্যমে ওনাকে আমরা বরণ করব। এই বার্তাকে আরো জোরালো করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক সিলেট সফর। স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দেন তিনি। দলীয় সূত্র বলছে, সিলেটকে ঘিরে বিএনপির নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যে গতি পেয়েছে। সাংগঠনিক শক্তি পুনর্গঠন ও তৃণমূলকে সক্রিয় করার কাজ চলছে জোরে সোরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রতিটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করতেন সিলেট থেকে। তিনি প্রধানমন্ত্রী হয়ে প্রথম দিন সিলেটে এসেছেন। ঐতিহ্য বজায় রেখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন ইনশাল্লাহ সিলেট থেকে। সিলেটের জামাইকে বরণ করার জন্য আমরা দিনক্ষণ এখনো পাইনি, কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ সেই দিনক্ষণ জানার সাথে সাথেই আমরা আপনাদেরকে সেই তারিখ জানিয়ে দেব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিকতা আর রাজনীতির ঐতিহ্যবাহী এই সিলেট থেকেই নতুন করে আশার আলো দেখছে বিএনপি। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার CCMM নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনারের কাছ থেকে ন্যায় বিচার পাবেন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রাঙ্গণে মনোনয়ন বাতিল এবং গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। সিসি আরও আশ্বস্ত করেন যে আপিল শুনানির পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি সিদ্ধান্ত দেওয়া হবে। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। আপিলে যে সবাই আসছে আমাদের, এটা তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। নাইলে ওনারা দূর দূরান্ত থেকে এসে যে ওনাদের আপিল করতে আসতেন না আমাদের এখানে। তা এটা আমরা পজিটিভলি দেখছি, যে আপিল যে করতেছে এটা আমরা পজিটিভলি দেখছি। এবং অনেকে বলে যে নির্বাচন কমিশন এটা করেছে, ওটা করেছে, বাতিল করে দিয়েছে। রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন এবং যারা আপিলি যখন আমাদের কাছে আসবে, আমরা আমাদের আইন অনুযায়ী যা করে আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেবো এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ আমাদের। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিফতা গালিব, আমরা যুক্ত হব তার সাথে। গালিব, মনোনয়ন বাতিল এবং গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন, এবং এখন পর্যন্ত কতটি আবেদন জমা পড়েছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাদিয়া। আপনি দেখছেন যে সকাল থেকে আসলে নির্বাচন কমিশন ভবনের ঠিক নিচেই আসলে যে প্রার্থী মনোনয়ন বাতিল হয়েছে তারা আসলে মোটামুটি তারা আজকে চতুর্থ দিনের মতো তারা আজকে আপিল করতে এসেছেন, আপিল দায়ের করছেন এবং আপনি দেখছেন যে বিভিন্ন প্রার্থী সকাল থেকে এসেছেন। তো আপনি জানতে চেয়েছেন এখন পর্যন্ত সর্বমোট 394 জন প্রার্থী তারা মূলত তারা আপিল করেছেন। তো সর্বমোট আমরা জেনেছি যে 723 জন প্রার্থীর আসলে মনোনয়ন বাতিল হয়েছে। আপনি দেখছেন যে লম্বা সারিতে আসলে প্রার্থীরা তারা দায়ের করার জন্য, তারা বিল দায়ের করার জন্য তারা মূলত অপেক্ষা করছেন, সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন। তো আসলে সকাল থেকে আসলে এখানে একদম উৎসবমুখর পরিবেশে আসলে মূলত এই বুথগুলোতে মূলত বিভিন্ন আসন থেকে প্রার্থীরা এসে তারা আপিল দায়ের করেছে। সকালবেলা এখানে পরিদর্শন করতে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। তিনি এসে জানিয়েছেন যে আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে পাতানো হওয়ার কোনো সুযোগ নেই। তো সেই হিসেবে তিনি জানিয়েছেন যে তারা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ফেয়ারেবল ইলেকশন করার জন্য যা যা করার দরকার তিনি তাই করবেন। তো সেই হিসেবে সার্বিক নির্বাচন কমিশন সার্বিকভাবেই সার্বিকভাবে প্রস্তুতি নেওয়ার দরকার সেভাবে সার্বিক প্রস্তুতি নেবেন। তো আমরা আসলে এই মুহূর্তে একজন এখানে আবেদন দায়ের করছেন এমন একজন প্রার্থীর সাথে আমরা এখন কথা বলবো। তিনি আসলে কেন আসলে তার প্রার্থীটা বাতিল হয়েছে, তো সেই নিয়ে আমরা সার্বিক বিষয় আমরা তার কাছে জানতে চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি মোহাম্মদ কাজী জাহাঙ্গীর, স্বতন্ত্র এমপি প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসন। আপনার মনোনয়ন বাতিল কেন হয়েছে? আমার মনোনয়ন পত্রটা বাতিল হয় প্রত্যেকবার। আমি এই পর্যন্ত 7 বার
কিন্তু প্রত্যেকবারই বাতিল হয়। আমরা কি করি, ওই ফর্ম এবং ভোটার লিস্ট যখন মানুষের কাছে দেওয়া দিই, এগুলি এরা কিভাবে লিখে আনে এটা তো আমরা সময় পাই না দেখার জন্য। এরা যেভাবে দেয় এইভাবে আমরা বান্ডেল করে রিটার্নিং অফিসে জমা দিই। তো এগুলিতে ভুলফা তখন আমাদেরকে কি জানে ডিজনার করে রিটার্নিং অফিসার যারা আছে তারা। তো আমরা আসলে জানছিলাম যে একজন প্রার্থী তার আসলে সামান্য কিছু ভুলের কারণে তার প্রার্থীটা বাতিল হয়েছে। তো এখন পর্যন্ত 394 জন, আজকে চতুর্থ দিন শেষে 394 জন প্রার্থী তারা আসলে এখানে আপিল দায়ের করেছেন। 723 জন মোটামুটি অ্যাপিলে তাদের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হয়তো আগামীকাল সর্বশেষ দিন, 9 তারিখ আগামীকাল সর্বশেষ দিন আছে, তারা হয়তো আগামীকাল নাগাদ তারা হয়তো আসতে পারে। তো একটু আগে আমরা একটু আপনাকে জানাতে চাই, আপনার মাধ্যমে আমি আমাদের দর্শকদেরকে জানাতে চাই, একটু আগে ইউরোপীয় ইউনিয়নের 2 সদস্যের একটি প্রতিনিধি দল মূলত স্টল পরিদর্শন করেছেন এবং তারা প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সাথে তারা সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে তারা আসলে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারা ফ্রি অ্যান্ড ক্রেডিবল একটি ইলেকশন আয়োজনে তারা সার্বিকভাবে নির্বাচন কমিশনকে তারা সহযোগিতা করতে তারা বারবারই আসছেন। গতকালও তাদের একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন, তারা কথা বলেছেন। তো এখানে সকাল থেকে বেশ কয়েকজন প্রার্থী এসেছেন। জামাতের একজন প্রার্থী এসেছেন, হিসাবে আন্দোলনের একজন প্রার্থী এসেছেন, স্বতন্ত্র প্রার্থী এসেছেন, এখানে কমিউনিস্ট পার্টি সিপিবির কয়েকজন প্রার্থী এসেছেন। তারা আসলে জানিয়েছেন যে আসলে যে বিভিন্ন জায়গায় যে ডিসি এসপি সহ রিটার্নিং কর্মকর্তা যাদেরকে আসলে নিয়োগ দেওয়া হচ্ছে তারা আসলে একটি দলের দিকেই আসলে হেলে পড়ছে, যার কারণে তাদের সূক্ষ্ম কারণেও তাদের আসলে মনোনয়ন এবং প্রার্থীদের তাদের বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য দলের তাদের অনেক বড় ধরনের মূলত বড় ধরনের আসলে ব্যক্ত হলেও তাদের বিষয়ে আসলে সাহসিকভাবে তাদের বিষয়ে আসলে রিটার্নিং কর্মকর্তা তারা আসলে কোন দেখেন। আমি আরেকটু দেখাতে চাই, দিন যত বাড়ছে, আসলে বেলা যত বাড়ছে তত আসলে প্রার্থীদের আসলে লাইন বড় হচ্ছে। আমরা এই মুহূর্তে আরেকজন প্রার্থীর সাথে আমরা একটু কথা বলতে চাইবো, তিনি আসলে কোথা থেকে এসেছেন এবং আমরা তার প্রার্থীটা কেন বাতিল হয়েছে আমরা একটু সংক্ষেপে একটু জানতে চাইবো। আসলে আমি আসছি নীলফামারী থেকে। আমার নির্বাচনী এলাকা হচ্ছে বাংলাদেশ 15 নীলফামারী 4। আসলে যে বিষয়টা এইসব প্রার্থীতে বাতিলের ক্ষেত্রে সবার ক্ষেত্রে যেটা ঘটছে, আমার ক্ষেত্রেও তাই, যে 1% যে ভোটারের সমর্থন, কিন্তু এটা আসলে খুব দুঃখজনক একটা বিষয় যে আমরা আসলে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের যে মৌলিক অধিকার, নির্বাচন করার যে অধিকার, সেটাকে মূলত হরণ করা হচ্ছে বা ক্ষুণ্ণ করা হচ্ছে। এবং এখানে আরেকটা সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে যে এই যে এটা বাতিল করার মধ্য দিয়ে আমরা যে গণসংযোগের মধ্যে ছিলাম বা জনগণের সাথে সম্পৃক্ততা আমাদের ছিল, সেখান থেকে কিন্তু মূলত আমাদেরকে দূরে রাখা হয়েছে। তো আমরা মনে করি যে এই বিষয়টা নিয়ে আমাদের সকলের জোরালো পদক্ষেপ নেওয়া দরকার, যে এভাবে আসলে হয় না। আমরা যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করলাম, যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা হবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে বা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই সুযোগটা কিন্তু হরণ করা হচ্ছে এই 1% এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আমি একটা জিনিস আসলে জানতে চাই, সকাল থেকে অনেকজন প্রার্থী আসলে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ এই যে আসন্ন জাতীয় নির্বাচনে যে আসলে লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, অর্থাৎ আচরণ বিধি লঙ্ঘন সহ বিভিন্ন ধরনের অভিযোগ আসলে এসেছে। আপনি আসলে মাঠ পর্যায়ে কেমন আসলে পরিস্থিতি দেখছেন? আমি মাঠ পর্যায়ে যেটা দেখছি, আসলে লেভেল প্লেইং ফিল্ড বলে কোনো কিছু নাই। আর আসলে এখানে পুরা ছোট ছোট দলগুলো বড় বড় দলের সাথে আসলে রাজনৈতিক ভাবে বিভক্ত হয়ে গেছে তারা, এবং একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ তুলতেছে, এখানে লেভেল প্লেইং ফিল্ডের কোনো পরিবেশ আমরা দেখতেছি না, এবং বিভিন্ন ভাবে হুমকি ধামকি বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা অলরেডি চলতেছে সব জায়গায়। এবং আমি বিশ্বাস করতে চাই না ব্যক্তিগতভাবে যে একটা ভালো নির্বাচন সামনে আমরা আসলে নির্বাচন কমিশন বা সরকারের কাছ থেকে পাবো। আসলে দর্শক আপনি দেখছেন যে আমরা এখানে একজন প্রার্থীর সাথে আমরা কথা বলছি, তিনি আসলে জানাতে চাচ্ছে যে আসলে লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টি, সেটির বিষয়ে তিনি বরাবরই আশঙ্কা প্রকাশ করছেন এবং এক্সিস্টিং যে প্রশাসন দিয়ে নির্বাচন নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করছেন। তো আসলে এখন পর্যন্ত মোটামুটি আগামীকাল নাগাদ আসলে আপিল দায়েরের যে একটি সর্বশেষ দিন হিসেবে আমরা জানি। তো সেই হিসেবে মোটামুটি আগামীকাল হয়তো বাকি প্রার্থীরা তারা হয়তো আসবেন, তারা আপিল দায়ের করবেন। তো এই পর্যন্ত আসলে ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল এসেছে তারা আসলে চান যে আসন্ন আগামী নির্বাচনে তারা অবজারভার দিয়ে সারা বাংলাদেশে আসলে 81টি সংস্থার মাধ্যমে প্রায় 200-এর অধিক অবজারভার দিয়ে তারা মূলত নির্বাচন অবজারভেশন করবে। তো নাদিয়া, এই ছিল রাজধানী নির্বাচন কমিশন ভবন থেকে সর্বশেষ অবস্থা। নাদিয়া।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি জিএস এজিএস প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করেছেন। বুধবার রাত 11:30 কেন্দ্রীয় সংসদে 38 কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর কানিজ ফাতিমা কাকলি। শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম 5,564 ভোট পেয়ে জয়লাভ করেছেন। জিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন 5,470 ভোট। অপরদিকে এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন 5,002 ভোট। মোহাম্মদ আকিব হাসান তিনি ভোট পেয়েছেন 3588। এখানে প্যানেল উল্লেখ নাই, আমরা প্যানেল হিসাবে আমাদের এই নির্বাচন তালিকায় এইভাবে উল্লেখ ছিল না। আমরা এখানে সকলকে ব্যালট নম্বর দিয়ে নির্বাচন করিয়েছি, সুতরাং প্যানেল আপনারা ঠিক করে নেবেন। আমরা নির্বাচিত হয়েছি, সুতরাং আমরা ভিন্ন কিছু হয়ে যায়নি। আমরা যে সকল শিক্ষক মহোদয়ের ছাত্র ছিলাম, আমরা তাদের ছাত্র হিসেবে থাকতে চাই। আমরা যাদের বন্ধু ছিলাম, আমরা তাদের বন্ধু থাকব। যাদের ভাই ছিলাম, তাদের ভাই থাকব। শতাধিক গুম এবং হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী 14 জানুয়ারি নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আসামি পক্ষের আইনজীবীরা আজ জিয়াউল হাসানের অব্যাহতি চেয়ে শুনানি করেছেন। এর আগে গত 4 জানুয়ারি প্রসিকিউশনের পক্ষে অভিযোগ গঠনের বিষয়ে তাদের শুনানি শেষ করে। মানবতাবিরোধী অপরাধের 3টি অভিযোগে গত 23 ডিসেম্বর জিয়াউল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর রংপুরের শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় এই মামলার তদন্তকারী কর্মকর্তা 3য় দিনের জেরা চলছে। সকালে এসব মামলার 8 জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করানো হয়। শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান ব্যাপারী নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। পুলিশের ধারণা ককটেল বানানো অথবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটতে পারে। ভোর রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায় সাগর ব্যাপারী বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ এবং স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর ব্যাপারীর বাড়ির পাশের একটি রসুন খেতে সোহান ব্যাপারীর মরদেহ দেখতে পায়। এই ঘটনায় 3 জন আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। আমার বাইরে করলো নাসির ভাই এই যে চকের মাঝে হালাই ফিরে গেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে ভোর 4টার দিকে এখানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এখানে আসার পরে তাৎক্ষণিকভাবে পুলিশ আসে, ওসি সহ আমাদের টিম পুরোটাই চলে আসছে। আমরা এখানে আসার পরে যে আলামতগুলো দেখতে পেলাম তাতে দেখা যাচ্ছে যে বিস্ফোরকের আইটেমগুলো আছে। এখানে রক্তের কিছু চিহ্ন পাওয়া গেছে এবং পরবর্তীতে চিহ্নর আলোকে যাওয়ার পরে আমরা ক্ষেতের ভিতরে একটা সরিষার ক্ষেতের দিকে একজন লাশ পাওয়া যায়। ডিসিজকে আমরা পেয়েছি। আরেকজনের বিষয়ে আমরা নাম শুনেছি যে সেও আরেকজন ইনজুর্ড হয়েছে, সে চিকিৎসার জন্য গিয়েছে। এখন এই মুহূর্তে সে চিকিৎসার জন্য কোন হসপিটালে আছে এরকম প্রাথমিক তথ্য এখন আমরা পাইনি, আমরা অনুসন্ধান চলমান। সারা দেশে বেড়েছে শীতের দাপট, কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। দেশের 24 জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ ব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। এতে ভোগান্তি বেড়েছে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। দর্শক, এই মুহূর্তে শ্রীমঙ্গল থেকে শীতের খবর জানাচ্ছেন প্রতিনিধি সঞ্জয় কুমার দে। ধন্যবাদ আপনাকে। আজ মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজারে কয়েকদিন থেকেই মৃদু শৈত্যপ্রবাহ চলছে, যার দরুন অত্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা এবং সাথে থাকছে শৈত্যপ্রবাহ। বিশেষ করে চা শ্রমিক এবং শ্রমজীবী মানুষ যারা
তারা ভোরবেলা কাজে যোগদান করেন, যার দরুন তারা অত্যন্ত এই কষ্টের মধ্যে রয়েছেন। এছাড়া যারা নিম্ন আয়ের মানুষ তারা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন বলে আমি জেনেছি। এছাড়া আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক কার্যালয়ের সাথে, তারা আমাকে জেলা প্রশাসক কার্যালয় থেকে বলা হয়েছে তারা যে কম্বল পেয়েছেন তা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিতরণ করা হচ্ছে এবং যা চাহিদার তুলনায় অপ্রতুল। এই ছিল মৌলভীবাজার থেকে শীতের সর্বশেষ তথ্য। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। ঘন কুয়াশার তীব্র শীতে বিপর্যস্ত রংপুর সহ পুরো উত্তরাঞ্চলের জনজীবন। তাপমাত্রা নেমেছে 9 থেকে 10 ডিগ্রিতে। এতে করে চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরা। শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীদের ভিড় হাসপাতালগুলোতে। শীত যত বাড়ছে ততই প্রয়োজন মানবিক সহায়তা। বিত্তবানদের উষ্ণ হাত শীতার্থের জন্য এখন সবচেয়ে বড় ভরসা। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে রংপুর বিভাগ। সকাল হলেও মিলছে না কাঙ্ক্ষিত সূর্যের দেখা। শীতের সঙ্গে হিমেল বাতাস পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরা। আমাদের উপরে অনেক ঠান্ডা, শীত খুব, কুয়াশা খুব। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রোগ ব্যাধিতে জর্জরিত হতেছি। উত্তরবঙ্গে শীতটা বেশি হচ্ছে, আমরা ঠান্ডাতে খুব ভুগতেছি, বেড়াইতে পারছি না। এখন যে কাজ করতেছি খুব কঠিন অবস্থায়। এদিকে শীত বাড়ার সাথে সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রংপুর মেডিকেল কলেজ, হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আউটডোরে প্রতিদিনই ভিড় করছেন শত শত রোগী। বিশেষ করে শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালগুলোতে। নিউমোনিয়া, ঠান্ডা, শ্বাসকষ্টের সমস্যা, যে বাচ্চার কাশি, পেটের বিষ, ঠান্ডাজনিত সমস্যার কারণে আমরা মেডিকেলে আসছি। ঠান্ডা, সর্দি, কাশ এর তখন আমরা বাচ্চাকে এখানে নিয়ে আসছি। গতকালকে নীলফামারী থেকে আসছি, ঠান্ডা লাগার কারণে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন এই শীতে রোগীর বাড়তি চাপ রয়েছে। হাসপাতালে 3 গুণ রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। গত 3 সপ্তাহে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে অন্তত 16 জন রোগী মারা গেছেন। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়াতে গত কয়েক সপ্তাহ যাবৎ রংপুর মেডিকেল হসপিটাল আউটডোরে এবং ইনডোরে ওই বিভাগে শিশু এবং বিশেষ করে বয়স্কদের রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের যে ধারণ ক্ষমতা তার চেয়ে প্রায় 3 গুণ রোগী এখন ভর্তি হয়েছে। শীতের কষ্ট লাঘবে সামর্থ্যবানদের একটি উষ্ণ উদ্যোগই বদলে দিতে পারে শীতার্ত মানুষের জীবন। এখনই সময় শীতার্তদের পাশে দাঁড়ানোর। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। বিভিন্ন মডেলের 363টি আইফোন এবং আইফোনের খুচরা যন্ত্রাংশ সহ 3 চীনা নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 3 চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। তিনি জানান, অবৈধভাবে চায়না থেকে যন্ত্রাংশ এনে বাসায় ল্যাব তৈরি করে বানানো হতো আইফোন, আর তা বাজারজাত করা হতো বাংলাদেশের অভিজাত মার্কেটগুলোতে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করলেও এর সাথে বাংলাদেশের অনেক ব্যবসায়ীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানায় টিভি। মূল অপরাধটা হচ্ছে তারা যে পথে নিয়ে এসেছে, এখানে কোনো বৈধ ঘোষণা নেই, আমদানি করার কোনো ঘোষণা নেই। তারা বিদেশ থেকেই এই আইফোনের পার্টসগুলো আলাদা করে এবং তারা বিভিন্ন বিমানের মাধ্যমে তারা এখানে পাঠায় এবং এখানে একটা তারা ল্যাব তৈরি করেছে। সেই ল্যাবে তারা সংযোজন করে কোনো ধরনের কোনো অনুমতি ছাড়া সেগুলো তারা স্থানীয় বাজারে বিক্রি করার প্রচেষ্টা চালায়। তারা গত 1.5 বছর হলে এই কার্যক্রম পরিচালনা করে আসছে এবং তারা এই 1.5 বছরের মধ্যেও বিভিন্ন সময়ে তারা গিয়েছে এবং বাংলাদেশে এসেছে। র্যাব পরিচয়ে একটি জুয়েলারি দোকানের 2 কর্মচারীকে অপহরণ করে 80 লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের গামছা দিয়ে চোখ বেঁধে মারধরের পর বন্দরের লাঙ্গলবন্ধ ব্রিজের নিচে সড়কের পাশে ফেলে চলে যায় ছিনতাইকারীরা। বুধবার বিকেলে রাজধানীর মাতোয়াইল এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাদের অপহরণ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, র্যাব পরিচয়ে টাকা ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ জড়িতদের গ্রেফতারের জন্য একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। লোকাল গাড়িতে আসতেছিলাম, আমাদেরকে সাইনবোর্ড আইসা আমরা ফ্লাইওভার পারিয়া এপার আইসা নারায়ণগঞ্জের গাড়িতে উঠবো এই চিন্তা করে আমরা
গাড়িতে উঠছি গুলিস্তান থেকে। আমাদের কাছ থেকে মাউতাইলের পরে একটু সামনে এই র্যাবের পোশাকধারী 8-10 জন পিস্তল সহ রিভলভার এবং তাদের হাতে কি আছে কি বলে এগুলা ওয়ালেস আছে, উঠে আমাদেরকে বলতেছে স্যার আমাদেরকে বলতেছে তোরা স্মাগলিং, তোরা এটা সেটা, তোরা অবৈধ ব্যবসা করস, তোদেরকে পাইছি নাম। অনেক চেষ্টা করছি টাকার জন্য, পারি নাই। পিস্তল ঠেকাইয়া আমাদেরকে হ্যান্ডকাপ পরে গাড়িতে উঠাইছে, উঠাইয়া আমাদের চোখ বাঁধছে, হাত বাঁধছে, আমাদেরকে অনেক মারধর করছে। আমার ভাগিনা দেখে কী করছে, মায়েরা আবারও মারছে। আমার অবস্থা এই যে আমার চশমা যে এই গামছাগুলো দিয়ে আমাদের হাত বাঁধছে। তারপরে আমাদের আশেপাশের লোক আইসা আমাদের চোখ বাঁধ খোলার পরে আমরা চোখে কিছু দেখতে পাই না। তখন জিজ্ঞাসা করলাম পার্শ্ববর্তী লোকেদেরকে জায়গাটা কোথায়, তখন ওনারা বলল যে নাঙ্গলবন ব্রিজের তো নিচ এটা। দর্শক এবার আমাদের কৃষি। স্বল্প খরচ, অল্প শ্রম আর পরিবেশ বান্ধব পদ্ধতিতে আদা চাষ এখন সম্ভব বাস্তবেই। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় সফলভাবে বাস্তবায়িত হয়েছে বস্তায় আদা চাষ। বাসাবাড়ির ছায়াযুক্ত পতিত জায়গা কাজে লাগিয়ে প্রতি বস্তায় মিলছে প্রায় 2 কেজি আদা। এতে যেমন পারিবারিক চাহিদা পূরণ হচ্ছে, তেমনি বাণিজ্যিকভাবেও লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা। প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। সিমেন্টের পরিত্যক্ত খালি বস্তা কিংবা পলিথিনের ব্যাগ, তার সঙ্গে ঝুরঝুরে পরিষ্কার মাটি আর সারের মিশ্রণ, এই সহজ ব্যবস্থাপনাতেই ফলানো যাচ্ছে দেশের গুরুত্বপূর্ণ ও দামি মশলা আদা। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় বস্তা পদ্ধতিতে আদা চাষ করে সফলতা পাচ্ছেন কৃষকরা। এই পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগের ঝুঁকি কম, অন্যদিকে প্রকৃতির দুর্যোগে বস্তা সহজেই সরিয়ে নেওয়া যায় নিরাপদ স্থানে। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে বাড়ির উঠান, ছায়াযুক্ত পতিত জমি, নিচু জলাশয় এলাকা, এমনকি ছাদ বা বারান্দাতেও বস্তায় আদা চাষে আগ্রহী হচ্ছেন তরুণ চাষিরা। অল্প খরচে অধিক লাভ হওয়ায় সাথী ফসল হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্ধতি। প্রচলিত পদ্ধতিতে যেখানে প্রতি গাছে সর্বোচ্চ 800 গ্রাম আদা পাওয়া যায়, সেখানে বস্তা পদ্ধতিতে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত আদা উৎপাদন সম্ভব। ছায়াযুক্ত স্থানে ভালোভাবে হচ্ছে, এটা দেখে আমি বাড়ির আঙিনায় এটার ফলনের জন্য আমি চেষ্টা করব যাতে আমার পারিবারিক চাহিদা মেটে, আমার বাজার থেকে যাতে আর আদা কিনে খেতে না হয়। আমরা তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা এটা করার জন্য উদ্বুদ্ধ হয়েছে এবং আমরা এই যে চারা বীজ ওটা আমরা নেওয়ার জন্য আমরা বাইরের সাথে কথা বলছি এবং আমরা এটা নেওয়ার জন্য আগ্রহী। যদি ভবিষ্যতে আমরা এই ধরনের পদক্ষেপ নিতে পারি তাহলে এটা আমাদের জন্য খুবই কার্যকরী হবে এবং ফলপ্রসূ হবে। আমি কিছুদিন আগেও বেকার ছিলাম, এখন কোডেকের সহযোগিতার মাধ্যমে এই জায়গায় বস্তা পদ্ধতিতে আদা চাষ করছি, এখানে আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। কৃষকদের উদ্বুদ্ধ করতে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় পরীক্ষামূলকভাবে 200টি বস্তায় আদা চাষ করা হয়। সম্প্রতি কয়েকটি বস্তা খুলে দেখা গেলে প্রতি গাছে প্রায় 2 কেজি করে বড় ও মানসম্মত আদার ফলন পাওয়া যায়, যা স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনাময় একটা প্রযুক্তি বস্তায় আদা চাষ। এই ছায়াযুক্ত জায়গাতে আমরা আদা চাষ করেছি প্রায় 200 বস্তায়। আশা করি আগামীতে এই প্রযুক্তিটা অনেক কৃষক গ্রহণ করবে এবং তাদের প্রয়োজনীয়, অন্তত বাসা বাড়িতে প্রয়োজনীয় আদাটা ওনারা এখান থেকে পূরণ করতে পারবে। সরকারি কৃষি কর্মকর্তারাও তাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো আমরা সবাই যদি আদা চাষ করি তাহলে আমাদের দেশ আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমাদের অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। কৃষি সংশ্লিষ্টদের আশা, এ সাফল্যের ধারাবাহিকতায় রায়পুর সহ লক্ষ্মীপুর জেলার অন্যান্য এলাকাতেও বস্তায় আদা চাষ আরও সম্প্রসারিত হবে। এতে একদিকে যেমন বাড়বে কৃষকের আয়, অন্যদিকে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।